স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। টিকা সংকটে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে সরকারের গণটিকা কার্যক্রম। প্রথম ডোজ নেওয়া সকলের জন্য দ্বিতীয় ডোজের মজুদ নেই সরকারের কাছে। তারপরও প্রথম ডোজ টিকা দেওয়া অব্যাহত আছে এখনো। বিশেষজ্ঞরা বলছেন টিকার জন্য কোনো একক উৎসের উপর নির্ভর করা উচিত হয়নি সরকারের। তাই প্রথম ডোজ দেয়া এখনই বন্ধ করে টিকা সংগ্রহে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শও তাদের। বিস্তারিত প্রতিবেদনে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির 3 কোটি ডোজ টিকা নির্ধারিত সময়ে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। গত 2 মাস সেখান থেকে কোনো টিকা আসেনি। ফলে প্রথম ডোজ নেওয়াদের দ্বিতীয় ডোজের পর্যাপ্ত টিকা সরকারের হাতে নেই। টিকা সংকটে ঢিমে তালে চলছে টিকা কর্মসূচি। এদিকে সেরামের সাথে ত্রিপক্ষীয় চুক্তিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন মনে করেন টিকা পেতে সরকারকে আরও কঠোর হতে হবে। টাকা নিয়ে দেবে না, এটা শুধু আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না। কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজটাই এখন নেই। টিকা সংকট সমাধানে অন্য দেশ থেকে আমদানির জন্য যোগাযোগ শুরু করেছে সরকার। জরুরি প্রয়োজনে করোনা ভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্মে নাম লেখাতে রাজি হয়েছে বাংলাদেশ। এছাড়া রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদন নিশ্চিত করতে এরই মধ্যে চুক্তিও হয়েছে। রোববার পর্যন্ত বাংলাদেশের কাছে ভ্যাকসিনের মজুদ ছিল 21 লাখের কিছু বেশি। এখন প্রতিদিন 50,000 থেকে 1 লাখ টিকা দেয়া হচ্ছে। এই হারে টিকা দেয়া চলতে থাকলে আগামী 18 থেকে 20 দিনের মধ্যে টিকা ফুরিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন টিকার একটি উৎসের উপর নির্ভর করায় সংকটে পড়তে হচ্ছে বাংলাদেশকে। যখনই আমি একজন মানুষকে ফার্স্ট ডোজ দেই, কারণ সে তো ফিক্সড হয়ে যাচ্ছে, তার জন্য দ্বিতীয় ডোজ আমাকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্র হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা যখন ভ্যাকসিনেশন শুরু করেছিলাম আমরা কেউ এই কথাটা তুলেছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমাদের বোধহয় সাপ্লাই চেইনটা আনইন্টারাপ্টেড থাকবে। এই আস্থা আত্মবিশ্বাসটি রাখাটা ভুল হয়েছে, যেটা আজকে প্রমাণ হচ্ছে। শাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যেই আজ খুলেছে দোকানপাট ও শপিং মল। স্বাস্থ্যবিধি মানার শর্তে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বেচাকেনা করার অনুমতি দিয়েছে সরকার। এরই মধ্যে রাজধানী সড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। পথে পথে পুলিশের চেকপোস্ট থাকলেও নানা অজুহাতে রাস্তায় বের হচ্ছেন মানুষ। ব্যক্তিগত গাড়ি সহ সিএনজি অটোরিকশা ব্যাপক হারে চলছে রাজধানীতে। পথে পথে বাড়ছে ভিড়। আর এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বালাই নেই কোথাও। রাস্তাঘাট ও বাজারে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ভিড় জমাচ্ছেন মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুরুতেই যাব রাজধানীর গাউসিয়া মার্কেটে, সেখানে আছেন সহকর্মী আফরিন আনোয়ার। আফরিন, লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মানার শর্তে শুধুমাত্র কিন্তু সকাল 10টা থেকে 5টা পর্যন্ত শপিং মল কিংবা দোকানপাট খোলার কথা বলা হয়েছে, সরকারি ঘোষণা দিয়েছেন। স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে, স্বাস্থ্যবিধিকে আসলে মানা হচ্ছে সেখানে? তাবাসসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে সকাল থেকেই এখানে আছি। বিষয় হচ্ছে যেহেতু 11 দিন পর আসলে ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাট খোলা হয়েছে, তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় একটু বাড়ছে। তবে আসলে গাউসিয়া মার্কেট হিসেবে যে পরিমাণ যানজট বা যে পরিমাণ লোকের ভিড়, ক্রেতাদের ভিড় থাকা উচিত, সে পরিমাণ ভিড় আজকে প্রথম দিনে দেখা যায়নি। তবুও দিন বাড়ার সাথে সাথে একটু একটু করে বাড়ছে। ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই আসলে আমার সময়ের যে ব্যাপারটা, সেই ব্যাপারটি নিয়ে কথা হয়েছে। তারা উভয়ই কিন্তু আসলে বলেছেন যেহেতু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ে দোকানপাট খোলা রাখার কথা বলা হয়েছে, এই অল্প সময়ের ভেতরে আসলে ভিড় অনেক বেশি বাড়বে। তারা বারবারই জানিয়েছেন যদি এই সময়ের
যে ইয়েটা সেটা যদি আরও অনেক বেশি বাড়ানো হতো, যে সকাল রাত 8টা বা রাত 10টা পর্যন্ত আসলে দোকানপাট খোলা রাখার ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো বা ভিড় যেই এড়ানোর ব্যাপারটা সেটা এড়িয়ে ক্রেতারা কিন্তু আসলে তাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটার যেই সমস্যাটা সেই সমস্যার সমাধান করতে পারতেন। আর ক্রেতারা বারবারই বলছেন আসলে তারা মানছেনও যে স্বাস্থ্যবিধিটা মানা হচ্ছে না, অনেক ক্ষেত্রেই তারা মানছেন যে আসলে কোভিডের সংক্রমণ বাড়ছে, কিন্তু কোনোভাবেই আসলে তারা তাদের কেনাকাটার যে প্রয়োজনীয়তাটা সেটাকে আসলে এড়াতে পারছেন না। করোনার মহামারীর ভেতরেও আসলে তাদের প্রয়োজনটাই অনেক বেশি মুখ্য হয়ে দাঁড়িয়েছে বলে দেখা যাচ্ছে। সেই সাথে গাউসিয়া মার্কেট সহ আসলে তার আশপাশে যেই রাস্তাঘাট, সেই রাস্তাঘাটে যথেষ্টই প্রাইভেট কার চলাচল ছিল এবং সাধারণ মানুষের আনাগোনা ছিল এবং ভিড়ভাট্টাও ছিল অন্য যে কোনো দিনের চেয়ে চোখে পড়ার মতো। তো তাবাসসুম, এই ছিল এখান থেকে আমার কাছে, চলে যাব স্টুডিওতে আপনার কাছে। আফরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী গাউসিয়া মার্কেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফরিন আনোয়ার। আমরা এবার চলে যাব কাকরাইল মোড়ে, সেখানে আছেন সহকর্মী তৌহিদ শান্ত। শান্ত, সরকার ঘোষিত লকডাউন এখন বেশ ঢিলেঢালা ভাবেই চলছে আমরা জানি, তার উপরে আজ থেকে দোকানপাট, শপিং মল সব খুলে দেওয়া হয়েছে। রাজপথের কি অবস্থা? ভিড় কতটুকু বেড়েছে রাজপথে? তাবাসসুম, এই মুহূর্তে আমি আছি এটি কাকরাইলের পরের যেই সিগন্যালটি, এটিকে নাইটিঙ্গেল মোড় বলে চেনে অনেকে, বিজয়নগরের ঠিক মোড়ে। আমি সরে গিয়ে আপনাকে দেখাতে পারি যে লকডাউন যেভাবে বলা হয় সেই হিসেবে আসলে গাড়ি ঘোড়া কম চলবে, দোকানপাট বন্ধ থাকবে, সেই জায়গাটাই আসলে আপনি কোনো সংজ্ঞাতেই মেলাতে পারবেন না। রাজপথকে দেখলে আপনি দেখছেন রাজপথে গণপরিবহন আমরা যেগুলোকে বলি, অর্থাৎ বাস, সেই বাসগুলো নেই। ছোট ছোট যে হিউম্যান হলার, টেম্পু বা এই জাতীয় সেইগুলো নেই। কিন্তু এছাড়া কিন্তু রিক্সা তো রয়েছেই, এর সঙ্গে প্রাইভেট কার, পিকআপ ভ্যান, যা চলার কথা সবই চলছে। এবং এটাকে আসলে লকডাউন কিভাবে বলবেন নাকি ঢিলে ঢালা লকডাউন বলবেন, সেটি আমাদের ভাবার বিষয়। আমি ছোট্ট করে এখানে একটি কথা বলবো। আমাদের এখানে যিনি দায়িত্ব রয়েছেন ট্রাফিক পুলিশ, আপনার সঙ্গে একটু কথা বলি যে আপনি তো সকাল থেকে কি ডিউটি করছেন এখানে? সকালবেলার থেকে ডিউটি করতেছি। আমাদেরকে বলবেন যে এখন তো লকডাউন চলছে, সেই তুলনায় অন্যান্য দিনে তো এটি ব্যস্ত এলাকা থাকে, আজকে গাড়ির চাপ কেমন? গাড়ির চাপ কি একটু কম? আগে থেকে করোনা চলাকালীন গাড়ির কিছুটা কম থাকলেও ক্রমান্বয়ে বাড়তে বাড়তে দেখা যাচ্ছে কমপক্ষে 90% গাড়ি চলাফেরা করছে। আজকে অন্যান্য দিনের চেয়ে আজকে গাড়ির চাপটা একবারেই আলাদা, অনেক বেশি। মানে সর্বক্ষণ আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তাবাসসুম, শুনছিলেন যে যারা এই ডিউটি করেন ট্রাফিক পুলিশ, তিনি নিজে বললেন যে আজকে গাড়ির চাপটি অন্যান্য যে কোনো দিনের, অর্থাৎ গত এক সপ্তাহ যে কোনো দিনের চেয়ে যথেষ্ট বেশি। গণপরিবহন নেই রাজপথে, কিন্তু গাড়ির চাপ কিন্তু লকডাউনের সঙ্গে মেলে না। অর্থাৎ গাড়ির চাপ অন্যান্য সাধারণ দিনে যেমন থাকে তার চেয়ে কম নয়, বেশিই বলা যায়। তাবাসসুম। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। আমরা এবার চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, স্বাস্থ্যবিধি মানার শর্তে কিন্তু শপিং মল এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে। চট্টগ্রামের শপিং মলগুলোতে ভিড় কেমন দেখছেন? এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আদৌ রয়েছে কিনা? ধন্যবাদ তাবাসসুম। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন যে মার্কেটগুলো কিন্তু খোলা হয়েছে সকাল 9টা থেকে খুলে ফেলছেন, যেখানে 10টায় কিন্তু খোলার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধির কোনো বালাই কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করলে বুঝতে পারছেন কোনো বালাই দেখা যাচ্ছে না। কিন্তু আসলে যে যারা ব্যবসায়ী তারাও কিন্তু আমরা দেখছি তারা যেমন খুশি তেমনভাবে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আপনি অবশ্যই লক্ষ্য করছেন, আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যে ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এসেছেন, কিন্তু ওমর ফারুক, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন মার্কেটগুলো কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মেনে যেন তারা কিন্তু আসলে যে মার্কেটগুলো পরিচালনা করে সেদিকে কিন্তু তাদেরকে কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, সকাল 10টায় কিন্তু মার্কেটগুলো খোলার কথা ছিল। আমরা দেখলাম চট্টগ্রামের প্রায় মার্কেট কিন্তু আসলে যে শপিং মলগুলো 9টার বাজেই করলো কিন্তু দেখা যায় স্বাস্থ্যবিধির কোনো বালাই দেখছি না। আপনি কতটুকু পর্যন্ত আপনার নজরে এসেছেন?
আসলে জানেন যে আজকে থেকে সকাল 10টা থেকে আপনার 5টা পর্যন্ত যে দোকান খোলা রাখার কথা। তো আমরা কিন্তু জেলা প্রশাসনের 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা অভিযান পরিচালনা করছি। তো রিয়াজউদ্দিন বাজারে যে চিত্রটা দেখলাম যে এখানে এটা যেহেতু একটা আপনার জনবহুল একটা বাজার, তো সেক্ষেত্রে আমরা এখানে আসলাম এবং যে বিষয়গুলো দেখলাম যে এখানে স্বাস্থ্যবিধির কিছুটা উপেক্ষা রয়েছে। তো সেক্ষেত্রে আমি প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে, প্রায় এখানে কয়েকটা বণিক সমিতি রয়েছে, প্রত্যেককে আমরা এখানে ডাকিয়েছি এবং সবাই এখানে এসেছেন এবং আমরা তাদেরকে যে কমন ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি যাতে স্বাস্থ্যবিধি প্রতিপালন হয় এই মার্কেটে, অর্থাৎ ওনারা যাতে দেখভাল করেন এবং আমরা তো পাশাপাশি রয়েছি, আমরা প্রতিদিনই আমরা এই মার্কেটগুলোতে আমরা অভিযান পরিচালনা করব। তো সেক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে যদি দেখা যায় যে ক্রেতা বিক্রেতা স্বাস্থ্যবিধি প্রতিপালন করছে না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সমিতি সহ প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ধন্যবাদ আপনাকে। তাবাসসুম, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে ম্যাজিস্ট্রেট যেমনটা বললো, তো প্রথম দিনে কিন্তু তারা কিন্তু তাদেরকে কিন্তু আসলে বলে যাচ্ছেন মানুষকে, কিন্তু আর যারা ব্যবসায়ী আছে তাদেরকে কিন্তু আসলে সচেতনতা মেনে ব্যবসা বাণিজ্য, এমনকি যে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি কিন্তু বলে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, দর্শক, স্বাস্থ্যবিধি মানার শর্তে একমাত্র শপিং মল এবং দোকানপাটগুলো খুলে দেওয়া হয়েছে। আজকে থেকে কতটুকু স্বাস্থ্যবিধি আদৌ সেখানে মানা হচ্ছে না কিনা জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। এদিকে গতকালের মতো আজকেও প্রবেশ পয়েন্টগুলোতে রয়েছে ঢাকামুখী মানুষের স্রোত। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ফেরিঘাটে কতটুকু স্রোত রয়েছে ঢাকামুখী মানুষের, কি বলছেন তারা, স্বাস্থ্যবিধিকে আদৌ সেখানে মানা হচ্ছে? ধন্যবাদ তাবাসসুম। আপনি যেমনটি বলেছেন, দৌলতদিয়া ফেরিঘাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার প্রবেশদ্বার। যে প্রবেশদ্বারে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমি একটি জিনিস দেখতে পাচ্ছি যে সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে কিন্তু যাত্রীদের ঢাকামুখী কিছু চাপ ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে এই চাপটি কিন্তু বর্তমান 6টি ছোট ফেরি চলাচল করছে। তো 1-1.5 ঘন্টা পর পর একটি ফেরি যাচ্ছে। যে ফেরিগুলো যাচ্ছে সেই ফেরিগুলোতে কিন্তু প্রাইভেট কার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক যাচ্ছে। সেই ট্রাকে ফেরিতে কিন্তু কিছু যাত্রী যাচ্ছে, তবে যে হারে দেখতে সকালবেলা দেখছি সে হারে কিন্তু এখন দেখা যাচ্ছে না। যাত্রীর সংখ্যা কিন্তু তুলনামূলক একেবারেই কম। সকালবেলা কিন্তু আমরা একটি জিনিসকে দেখাতে পেরেছি যে সকালে কিন্তু ঢাকামুখী পর্যাপ্ত পরিমাণ যাত্রী ছিল, যেখানে কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে যাত্রীর সংখ্যা তুলনামূলক খুবই কম। জানিয়েছেন যে সাথে সাথে কিন্তু দৌলতদিয়া পাটিরের নৌ রুটে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তো এই নৌ রুটে বর্তমান 16টি ফেরি আছে। তো 16টি ফেরির মধ্যে 6টি ফেরি চলাচল করছে। তো তিনি আমাদেরকে একটি বিষয় কিন্তু পরিষ্কার করেছেন, 16টি ফেরি কিন্তু চলাচল করলে যাত্রীর চাপ কিন্তু দৌলতদিয়া ঘাটে দেখা যাবে না। তবে যাত্রীদের মধ্যে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি, যেসব যাত্রী ঢাকামুখী হচ্ছে সেসব যাত্রীর মাঝে কিন্তু মাস্ক পরা একেবারেই অনীহা। তো সামাজিক দূরত্ব তারা যে মানবে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সামাজিক দূরত্ব না মেনেই তারা কিন্তু গাদাগাদি করে গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছেন। অনেক যাত্রীর মুখে কিন্তু আমরা মাস্ক দেখতে পাচ্ছি না। এই বিষয়টি কিন্তু, তবে যাত্রীর সংখ্যা কিন্তু হালকা আমরা দেখতে পাচ্ছি। একটি এই বিষয়টি আমরা বলতেই পারি যে দৌলতদিয়া ঘাটে এখন কিন্তু যাত্রী তেমন আমরা দেখতে পাচ্ছি না। তো হালকা হালকা ভাবেই কিন্তু ঢাকামুখী হচ্ছেন দৌলতদিয়া পাটিরের নৌ রুট থেকে। এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। তাবাসসুম। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দৌলতদিয়া ঘাট থেকে সবশেষ খবর জানতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এবার চলে যাব গাবতলীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে আজকে থেকে এবং আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু গণপরিবহনও চলবে। এই পরিপ্রেক্ষিতে গাবতলীর চিত্র কেমন দেখছেন? টিকিট কাউন্টারগুলোতে কোনো টিকিট বিক্রি করার কোনো সম্ভাবনা দেখা গেছে কিনা, আর ঢাকামুখী মানুষের ভিড় কেমন আছে? ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি গাবতলীতে। গাবতলী কিন্তু এখন যে রাজধানীর প্রবেশ মুখ, সেখানে কিন্তু প্রচুর মানুষ ঢাকায় ঢুকছে এবং সেখানে যে সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু আসলে মানছে না এবং মাস্ক পরা কিভাবে আসলে পরে তারা আসবে এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু পায়ে হেঁটে এবং
গাড়িতে এবং ভেঙে ভেঙে কিন্তু যেমন নসিমন করিমন প্রাইভেট কার বা 3 চাক্কা হুইলার ব্যাটারি চালিত গাড়ি সেগুলা দিয়ে কিন্তু তারা রাজধানীতে প্রবেশ করছে এবং সেখানে যে রাজধানীর ঠিক প্রবেশ মুখে কিন্তু আগে যেমন পুলিশের কড়াকড়ি চেকপোস্ট ছিল এখন কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না, যার কারণে মানে এখন যে মুভমেন্ট পাস সেটাও কিন্তু তাদেরকে সেটা নিয়ে কোনো দেখভাল করার মতো কোনো লোকজন দেখা যাচ্ছে না। কিন্তু এই যে মানে মানুষ কিন্তু এখন যেহেতু মার্কেটগুলি খুলে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু মার্কেটে অনেকের কাজ আছে, দোকানপাট আছে, সেগুলি খুলবে, সেজন্য কিন্তু সকাল থেকেই তারা রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া যেমন টিকিটের কথা বলছিল গাবতলী বাস স্ট্যান্ডে এবং আমরা গিয়েছি, সেখানে কাউন্টারগুলি এখনও খোলে নেই এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে 28 তারিখে খুলে দেবে। তো হয়তো তার আগে তারা ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে হয়তো তারা টিকিটগুলি বিক্রি করবে, কিন্তু সামাজিক দূরত্ব রেখে এখনও যে তাদের যে চলাফেরা সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না এবং মানুষ কিন্তু দলে 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 কিন্তু তারা ঢাকায় প্রবেশ করছে এবং আপনারা একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাচ্ছি যে দেখেন যে তারা আসলে কীভাবে মানুষ তারা প্রবেশ করছে এবং সেখানে তারা তাদের প্রয়োজনীয় কাজ সারবে বলে তারা কিন্তু বলছে। এছাড়া এই ছিল আমার কাছে সাভারের গাবতলীর সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। তাবাসসুম। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুল হুদা। গতকালের মতো আজকেও প্রবেশ পয়েন্টগুলোতে রয়েছে ঢাকামুখী মানুষের স্রোত। সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে, তবে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। তার অবস্থান বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক FM সিদ্দিকী। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে শনিবার দিবাগত রাত 1:45টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে। শনিবার দিবাগত রাত 10টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে যান ডাক্তার FM সিদ্দিকী সহ তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের 4 চিকিৎসক। প্রায় 3 ঘন্টা তার শারীরিক অবস্থা পর্যালোচনা করেন তারা। রাত 1:45টার দিকে তারা সাংবাদিকদের জানান করোনা পজিটিভ হওয়ার 18তম দিন পার হলেও এখনও করোনা মুক্ত হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন এই বাসভবনে থাকা 14 জনের মধ্যে খালেদা জিয়া সহ 4 জন এখনও করোনা পজিটিভ। আমরা মনে করছি যে আগামী 5-6 দিনের মধ্যে উনি কোভিড সম্পূর্ণভাবে নেগেটিভ হয়ে যাবেন। সবাই শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ আছে। ম্যাডাম এবং অন্যান্যদের কোনো বোঝার উপায় নাই যে তাদের কোনো রকমের জটিলতা বা কোনো কিছু ছিল। তবে FM সিদ্দিকী বলেন করোনা পজিটিভ হলেও বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে, মানসিকভাবেও শক্ত রয়েছেন তিনি। বলেন কোভিড জনিত বিপজ্জনক সময়টা পার করে ফেলেছেন বিএনপি চেয়ারপারসন। কোভিড জনিত যে ডেঞ্জার পিরিয়ড সেটা ম্যাডাম পার হয়ে গেছেন। কোভিডের যে দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা, সেই জটিলতা আলহামদুলিল্লাহ হয়নি। তো আমাদের এখন মেডিকেল বোর্ডে প্ল্যান হচ্ছে যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে ওনার কতগুলি পরীক্ষা যেগুলো আগে আমরা করতে পারিনি সেগুলো আবার করব। শনিবার দুপুরে খালেদা জিয়ার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেন ল্যাব এইড হাসপাতালের টেকনোলজিস্ট। এর আগে গত 11 এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও তার বাসভবন ফিরোজার আরও 8 জন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যে সেমাই খেয়ে আপনি ঈদের নামাজ পড়তে যাবেন সেটি তৈরি হচ্ছে মারাত্মক নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে। রাজধানী ও তার আশপাশে গোপন কারখানায় গরুর চর্বি আর পোড়া পাম অয়েলে ভেজে মুখরোচক লাচ্ছা সেমাই তৈরি করছে অসাধু চক্র। আর বাংলা সেমাই তৈরির পরিবেশটাও বেশ অস্বাস্থ্যকর। বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব সেমাই খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন ভোক্তারা। খাদ্য আতঙ্ক ধারাবাহিকের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। সেলিম খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। লাচ্ছা সেমাই ঈদ বা রোজায় চাহিদার সঙ্গে বাড়ে তৈরির ব্যস্ততা, কিন্তু এই চাহিদা আর মুনাফার বিপরীতে একেবারেই বিলীন পণ্যটির মান।
রুচিশীল আর মুখরোচক ভেবে ভোক্তারা এই সেমাই খেলেও তৈরির পরিবেশটা এমনই করুণ ও নোংরা। রাজধানীর পাশে হেমায়েতপুরে সাইফুল ফুড প্রোডাক্টসের এই কারখানায় গরুর চর্বি আর ডালডায় ময়দার খামির দিয়ে চলছে খোলা হাতের কসরত। খোলা হাতে নোংরা পরিবেশে এভাবেই তৈরি করা হচ্ছে মানুষের মুখরোচক লাচ্ছা সেমাই, যা খেলে গ্যাস্ট্রিক আলসার সহ নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রমিকের হাতের কসরতে তৈরি সেমাইয়ের বল পোড়া পাম অয়েলে ভাজা হলে তৈরি হয় তথাকথিত চকচকে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। পুষ্টি ডালডা, পামের তেল আর 1 নাম্বার ময়দা, চাইনিজ কুরাল ময়দা। আমরা লাচ্ছা সেমাই আর লাম্বা সেমাই সেগুলো খোলা হাতে ছাড়া বানানো জানো। এই কারখানাতেই চরম নির্মমতায় তৈরি হচ্ছে বাংলা সেমাইও। এসবই খোলামেলা পরিবেশে রোদে শুকিয়ে করাতের কাটাকাটিতে প্রস্তুত করা হচ্ছে বাজারজাতের জন্য। কামরাঙ্গীরচরে এই সেমাই তৈরির পরিবেশও বেশ অস্বাস্থ্যকর। সেমাই উৎপাদন শেষে প্যাকেটজাতের প্রক্রিয়াও অস্বাস্থ্যকর। কোম্পানিটি আবার অবৈধভাবে সেমাই বাজারজাত করছে নামী ব্র্যান্ডের মোড়কে। এই বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয় নিউজ 24 এর সংবাদকর্মীদের উপর। এটা করে আবার করবেন আপনি, এই যে আবার টিভিতে দেখাবেন, মানে আমি দৌড়াবে কথা বলেন না, আমি কথা বলতে রাজি না। ঠিক আছে না, আপনি মালিকের সাথে কথা বলেন, আপনি এরকম করতেছেন কেন? একই এলাকার আরেক কারখানায় রাতে তৈরি করে সেমাই, তা আবার বাজারজাতের জন্য রাখা হয়েছে ধুলোবালিতে ঠাসা নোংরা পরিবেশে। ধুলাবালি তো পড়তেছে, কি আর করার আছে। লাচ্ছা সেমাইতে আপনারা জানেন যে অনেক সময় অনেকে এটা ঘিয়ে ভাজা বলে, কিন্তু ডালডা ব্যবহার করে। এই ডালডা ব্যবহারটাও কিন্তু খারাপ। এটার জন্য আমরা আইনও করতেছি, কারণ ডালডাতে অধিক পরিমাণে যে ট্রান্সফ্যাট থাকে, এটা মানুষের অনেক শারীরিক ক্ষতির কারণ হয়ে যায়। অনিরাপদ খাদ্য কেউ তৈরি করুক বা জনগণকে প্রতারণার মাধ্যমে এগুলো খাওয়া, এটা আমরা কোনোভাবেই আইনগতভাবে এটা আমরা অ্যালাউ করতে পারি না। বছর জুড়ে অভিযান হয়, আসে নতুন বছর, তবুও খাদ্য জালিয়াতকারীদের দৌরাত্ম্য থেকে নিস্তার মেলে না ভোক্তাদের। তাই সচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দুপুর 12টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পিরোজপুরে মারা গেছেন 2 জন, আর বরগুনায় এ পর্যন্ত মারা গেছেন 8 জন। সব মিলিয়ে দক্ষিণাঞ্চলে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রায় প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে কাজ করা চিকিৎসকরা। কিছু জায়গায় খাবার স্যালাইনের সংকটের অভিযোগ উঠেছে। এ অবস্থায় খাবার পানি ভালো করে ফুটিয়ে খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। ইমন চৌধুরী ও সুমন শিকদারের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে চিন্তিত প্রায় সবাই। এর মাঝে দক্ষিণাঞ্চলে বড় সংকট হয়ে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। একযুগে ডায়রিয়া আক্রান্তের এমন ঘটনা দক্ষিণের জেলাগুলোয় রেকর্ড। বরগুনা সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকগুলোয় এখন ডায়রিয়া রোগীর আধিক্য। 24 ঘন্টায় শুধু সদর হাসপাতালেই ভর্তি হয়েছেন 90 জন। 150 শয্যার হাসপাতালটিতে রোগী ভর্তি আছেন বর্তমানে 250 শতাধিক। 3 দিন ধরে ভর্তি হয়েছি, কোনো ওষুধ আমি কিনে খাওয়ার তৌফিক নেই। আমি অনেক ওষুধ কিভাবে কিনে খাবো? আমি তো মৃত্যুর সাথে আসতে আছি। এরা একটা স্যালাইন লাগাই দিয়েছে, আমরা আর 3 দিন নিজেরা লাগাইয়ে বাচ্চা দিছি। হাসপাতালে আমি দেয় নাই, কয় ঔষধ নাই, এই স্যালাইন টেলাইন নাই কইছে। ডাইকে ডেকে আনা লাগে, পাওয়া যায় না। আর কোনো রোগী পেট ব্যথায় সিকিউর করতে আছে, কোনো ডাক্তারই আসতে আসে না। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 5 সহস্রাধিক। চিকিৎসকরা জানান এত রোগীকে সেবা দেওয়ার মতো পর্যাপ্ত লোকবল নেই। পরিস্থিতির অবনতি হলে সামাল দেয়া যাবে না। পৌরসভা থেকে প্রাপ্ত 8 জন এবং আমার নিজস্ব 2 জন হাসপাতালে 10 জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে করোনা ইউনিট, ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগ, আন্তঃবিভাগ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসলে কোনো মতে সম্ভব হচ্ছে না। নদীর লবণাক্ততা বৃদ্ধি ডায়রিয়ার প্রধান কারণ বলছেন গবেষকরা। সিভিল সার্জন জানান ডায়রিয়ার প্রকোপ ঠেকাতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইডিসের একটা ধারণা দিয়েছে যেখানে লবণ পানি এবং মিষ্টি পানির সংমিশ্রণ হচ্ছে, ওই জায়গাগুলোতে কলেরা জীবাণু নাকি খুব বেশি বৃদ্ধি পায়। তো ওই পানিগুলো যারা বেশি ইউজ করছে, ওর আশেপাশে যারা আছে ওই লোকালিটিতে নাকি খুব একটা বেশি হচ্ছে। স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি, ঘরে ঘরে গিয়ে খাবার স্যালাইন, প্যাকেট স্যালাইন যেটা সেটা দিয়ে আসছি, কিন্তু এখনো জনগণকে আসলে ওইভাবে সচেতন করতে পারছি না। ওনারা জনগণ ওইভাবে সচেতন না। সেই দিক থেকে
মানে ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি হয়ে গিয়েছে। 24 ঘন্টায় পিরোজপুরে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে ডায়রিয়ায়। জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দুপুরে তাদের ভর্তি করা হয়। বিকেলে মারা যান দুজন। আসলে তো বাবু নিয়ে বসে আছি, বেড পাই নাই, লোক সংখ্যা অনেক, রোগীর চাপ অনেকের জন্য বেড নেই বিধায় আমরা নিচে দেশে আমরা এখানে বসে আছি। জেলার প্রায় সবকটি উপজেলা এই রোগের প্রাদুর্ভাবে ভুগছে। সদর হাসপাতালে গেল 2 সপ্তাহে 2 সহস্রাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসছে বাজেটে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ দেয়া না হলে তাদের ঘুরে দাঁড়ানো অসম্ভব বলে মনে করেন উদ্যোক্তা ও অর্থনীতি বিশ্লেষকরা। এসএমই ফাউন্ডেশন বলছে, করোনা মোকাবেলায় আসছে বাজেটে উৎসে কর অব্যাহতি এবং এসএমই খাতের জন্য যে বৈষম্যমূলক কর ব্যবস্থা রয়েছে তা সংস্কার করতে হবে। তবে অতিমারির সাথে লড়াই করে নতুন অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকারের জন্য থাকছে বাড়তি চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। অর্থনীতির সবচেয়ে প্রাণসঞ্চারী খাত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা সিএসএমই। নানা বাধা সত্ত্বেও যেখানে স্বল্প পুঁজি নিয়ে উদ্যোক্তারা ঘুরে দাঁড়িয়েছেন, তৈরি করেছেন অসাধারণ সব সাফল্যের গল্প। তবে সাফল্যের পাশাপাশি এই করোনাকালে অর্থের অভাবে ঝরে পড়েছেন এমন উদ্যোক্তার সুনির্দিষ্ট হিসাব না থাকলেও তা কম নয়। তাই ক্ষতবিক্ষত এই খাতকে ঘুরে দাঁড়াতে আসছে বাজেটে বিশেষ মনোযোগের কথা বলছেন এসএমই উদ্যোক্তারা। ইতিমধ্যে যারা ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র আছি অনেকেই কিন্তু অর্থের যোগান না থাকার কারণে মাঠ থেকে অনেকে হারিয়েও গিয়েছে। এবারের বাজেটে যদি আমাদের জন্য বিশেষ কোনো ভর্তুকির ব্যবস্থা না থাকে তাহলেও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া তো দূরের কথা, আমাদের টিকে থাকাই সম্ভব হবে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সবশেষ গবেষণায় উঠে আসে দেশে ৭৮ লাখ সিএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কাজ করছে 1 কোটিরও বেশি মানুষ। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান 30%। আসছে বাজেটে এই খাতকে ঘুরে দাঁড়াতে বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ ঋণ ব্যবস্থা ও নীতি সহায়তার কথা বলছেন বিশ্লেষকরাও। আগামী বাজেটে একটা ফান্ড রাখতে হবে যেটা থেকে এসএমই ফাউন্ডেশন, PKSF, তারপর এনজিও ফাউন্ডেশন, পল্লী সঞ্চয় ব্যাংক, এই ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করা হবে এবং এই ঋণগুলো তখন অনানুষ্ঠানিক খাতেও কিন্তু পৌঁছতে পারবে। সম্প্রতি এনবিআর এর সাথে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় আসছে বাজেটের জন্য 100টি প্রস্তাবনা পেশ করেছে এসএমই ফাউন্ডেশন, যেখানে এসএমই খাতের জন্য উৎসে কর ছাড় সহ নানা সুবিধা দাবি করা হয়। সংস্থাটি বলছে, অভ্যন্তরীণ বাজার ও সক্ষমতা বাড়াতে এসএমই খাতে সাবকন্ট্রাক্টিং পদ্ধতি বাস্তবায়নে নতুন করে আইন প্রণয়ন জরুরি। এসএমই খাতের যে উন্নয়ন হয়েছে সেই ক্ষেত্রে এখন একটি নতুন করে সাবকন্ট্রাক্টিং আইন তৈরি করা উচিত, যাতে সরকারি ও বেসরকারি খাতের উদ্যোক্তারা আমাদের স্থানীয় এসএমই খাতের উদ্যোক্তা থেকে পণ্য এবং সেবা তারা কিনতে বাধ্য হন। আমি মনে করি আগামী বাজেটে এই সংক্রান্ত একটি প্রস্তাবনা থাকা দরকার। এসএমই খাতে নতুন উদ্যোক্তাদের জন্য গত বাজেটে বরাদ্দ রাখা হয় 100 কোটি টাকা, যা এবার আরও বাড়ানো উচিত বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় লড়ছে যুক্তরাজ্য। তবে সংক্রমণের হার কমতে থাকায় দীর্ঘ লকডাউন শেষে গত মাসে বিধিনিষেধ শিথিল করে ব্রিটিশ সরকার। আর চলতি মাসের শুরুতে খুলেছে খুচরা পণ্যের দোকান ও রেস্তোরাঁগুলো। এরই মধ্যে দেশটিতে দ্রুত গতিতে বাড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। চলতি মাসের এই বৃদ্ধির গতি গেল 7 বছরের মধ্যে সর্বোচ্চ। এ খবর জানিয়েছে ব্লুমবার্গ। জানায়, এপ্রিলে ক্রয় ব্যবস্থাপনা সূচক PMI দ্রুত গতিতে বেড়েছে। এই সূচক 2013 সালের এপ্রিলের পর সর্বোচ্চ। মার্চেও খুচরা বিক্রি 9 মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। উভয় সূচকই প্রত্যাশার চেয়ে বেশি বলে জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা বিপর্যস্ত গোটা বিশ্ব। ভারতে মহামারীর এই রূপ আরো ভয়াবহ। গেল 24 ঘন্টায় 3.5 লাখ রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে প্রায় 3000। অক্সিজেন ঘাটতিতে ধুঁকছে কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্য। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতি টিকা তৈরি কাঁচামাল রপ্তানির আহ্বান জানিয়েছে মোদী সরকার। তবে এখনই তাতে সায় দিতে নারাজ মার্কিন সরকার। আসমাতুলির ডেস্ক রিপোর্ট।
করোনা সংক্রমণের সুনামিতে এখন বিপর্যস্ত গোটা ভারত। ধসে পড়েছে চিকিৎসা ব্যবস্থা, হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য চলছে হাহাকার। এরই মধ্যে দেশটিতে রোগী শনাক্তের হার ভয়ঙ্কর রকমভাবে বাড়ছে। দৈনিক মৃত্যু গড়াচ্ছে ৩,০০০-এ। বেঙ্গালুরু, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে রেকর্ড সংখ্যক সংক্রমণ। হাসপাতালগুলো আর নতুন রোগী ভর্তি করতে পারছে না। দেশটির কর্ণাটক, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। ফলে মুমূর্ষু রোগীরা ঢলে পড়ছেন মৃত্যুর মুখে। এই পরিস্থিতিতে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দিল্লি হাইকোর্ট। জানিয়েছেন, অক্সিজেন নিয়ে কোনো অনিয়ম প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে প্রয়োজনীয় ফাঁসিতে ঝোলানো হবে। এদিকে ভারতের সাম্প্রতিক সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব। দেশটির পরিস্থিতি দেখে অন্যান্য দেশকেও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। ভারত বায়োটেক তাদের তৈরি টিকা কোভ্যাক্সিনের দাম নির্ধারণ করেছে। টিকাটির দাম পড়বে ডোজ প্রতি ৬০০ টাকা, আর বেসরকারি হাসপাতালগুলোকে প্রতি ডোজ কিনতে হবে ১২০০ টাকায়। এমন ঘোষণা দিয়েছে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটেক। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভ্যাকসিন তৈরির কাঁচামাল কেনার চেষ্টাও চালাচ্ছে দিল্লি। তবে বাইডেন প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রের সবাইকে টিকা দেওয়ার পরে উদ্বৃত্ত থাকলেই তা বিদেশে পাঠানো হবে। ভারত ছাড়াও করোনার ঝড়ে নাকাল ব্রাজিল, যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্ব। গেল দিনও সংক্রমিত হয়েছে ৮,২১,০০০-এর বেশি। প্রাণহানি হয়েছে প্রায় ১৩,৫০০। আসমা তুলি, নিউজ 24। এবার খেলার খবর। শুরুতে ক্যানি টেস্টের খবর। আগের দিনে ২৯ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিনে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১০৭ রানে লিড নেয় স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেটে ৬৪৮ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৫১২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ৭ উইকেট হাতে রেখে চতুর্থ দিন শেষ করা লঙ্কানরা পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে। তবে পঞ্চম দিনের প্রথম সেশনে উইকেট তুলে নেন তাসকিন। এরপর লঙ্কানদের আরও জুটি গড়ার আশায় জল ঢেলেছেন পেসার এবাদত হোসেন। নতুন নামা প্রথম নিসাঙ্কাকে গ্লাভস বন্দি করেন তিনি। নিউজ 24 দুপুর ১২টার সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।